নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে ইতিহাস বিষয়ে আমরা আলোচনা করছিলাম জুলাই বিপ্লব। 1830-এ ফ্রান্সে জুলাই বিপ্লব। তো আমরা দুটো ক্লাসের মধ্য দিয়ে ইতিপূর্বে জুলাই বিপ্লবের কারণ বা পটভূমি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জুলাই বিপ্লবের ফলাফল। তো এক্ষেত্রে জুলাই বিপ্লবের ফলাফল আলোচনার শুরুতেই আমরা বলে নেব ফলাফলটাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব আলোচনার সুবিধার্থে। একটা হচ্ছে 1830-এর জুলাই বিপ্লব ফ্রান্সের অভ্যন্তরে বা ফ্রান্সে কি প্রভাব ফেলেছে, আর একটা হচ্ছে 1830-এর জুলাই বিপ্লব ইউরোপে কি প্রভাব ফেলেছিল। এই ইউরোপে কি প্রভাব ফেলেছিল প্রশ্নটা আবার আরেকটু ঘুরিয়ে আসতে পারে যে 1830-এর জুলাই বিপ্লবকে কি আমরা ইউরোপীয় বিপ্লব বলতে পারি, এভাবেও আসতে পারে। তাহলে আমরা আলোচনা করব জুলাই বিপ্লবের ফলাফল আলোচনার সুবিধার্থে সেটাকে দুটো পর্যায়ে ভাগ করে নেব। একটা হচ্ছে ফ্রান্সে জুলাই বিপ্লবের প্রভাব, আর একটা হচ্ছে ফ্রান্সে 1830-এ যে জুলাই বিপ্লব হয়েছিল সেটা ইউরোপে কি প্রভাব ফেলেছিল। তো আমরা প্রথমে ফ্রান্সের প্রভাবটা আলোচনা করি। আমরা জানি যে জুলাই অর্ডিন্যান্স জারির সঙ্গে সঙ্গে ট্যালির্যান্ড ও লুই অ্যাডলফ থিয়াস এর নেতৃত্বে সমগ্র ফ্রান্সে ছাত্র, শ্রমিক, শিক্ষক, কৃষক, এক কথায় আপামর সাধারণ মানুষ সহ বুদ্ধিজীবী সকলে মিলে প্যারিসে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে কভিগনাকের একটা বড় ভূমিকা ছিল। তো যাই হোক, দশম চার্লসের অর্ডিন্যান্স জারির সঙ্গে সঙ্গে প্যারিসে যে বিক্ষোভ বিদ্রোহ শুরু হয়েছিল তার ফলে রাজা দশম চার্লস 1830-এর 27শে জুলাই এই গণ আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্যে বা দমন করার জন্যে সেনাবাহিনী পাঠান, কিন্তু ব্যর্থ হন। 28শে জুলাই প্যারিসের জনতা বা ফ্রান্সের জনতা রাজধানীর দখল নিয়েছিল এবং দশম চার্লসকে সিংহাসনচ্যুত করা হয়েছিল। এরপর ফ্রান্সের সিংহাসনে বসেছিলেন অর্লিয়ান্স বংশের শাসক লুই ফিলিপ। দশম চার্লস ইংল্যান্ডে পালিয়ে যান এবং ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় জুলাই রাজতন্ত্র 1830। তাহলে আমরা জুলাই বিপ্লবের প্রথম ফলাফল হিসাবে, মানে ফ্রান্সে কি প্রভাব ফেলেছিল তার মধ্যেকার প্রথম ফলাফল হিসাবে আমরা বলতে পারি কি, দশম চার্লসের ইংল্যান্ডে পলায়ন এবং ফ্রান্সে জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠা, অর্থাৎ বুর্ব বংশের পতন। এবার আমরা দ্বিতীয় ফলাফলের বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে আমরা জুলাই রাজতন্ত্রের প্রতিষ্ঠার পাশাপাশি বুর্ব বংশের পতন
এ কথা তো বললামই, তবে এক্ষেত্রে আমাদের যেটা মনে রাখা দরকার যে ফরাসি জনগণ প্রজাতান্ত্রিক শাসন চাইলেও শেষ পর্যন্ত কিন্তু প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। তাদেরকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই পর্বে সন্তুষ্ট থাকতে হয়েছিল। দ্বিতীয় বিষয় কি না, এক্ষেত্রে ঐতিহাসিক ফিশারের একটা মতামত উল্লেখ করব যে প্যারিসে সংগঠিত জুলাই বিপ্লব ফ্রান্সের ভাগ্য নির্ধারণ করেছিল। কারণ স্বৈরাচারী বুর্ব রাজবংশের পরিবর্তে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রবর্তন ঘটেছিল। ঐশ্বরিক যে অধিকারতন্ত্র বুর্ব রাজারা মানতেন সেটার বিলোপ ঘটেছিল এবং জনগণের যে সার্বভৌমত্ব সেটা স্বীকৃতি পেয়েছিল। কেননা জনগণের ইচ্ছাতেই জুলাই রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তবে অবশ্যই উল্লেখ করতে হবে ফরাসিদের আকাঙ্ক্ষিত প্রজাতন্ত্র কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। তৃতীয় বিষয় যে দশম চার্লসের আমলে যে যাজকতন্ত্র, অভিজাততন্ত্র এবং স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, এক কথায় তিনি যে পুরাতন তন্ত্র ফিরিয়ে এনেছিলেন সেটা কিন্তু জনগণ পরিত্যাগ করেছিল। চতুর্থ বিষয়, ফরাসি বিপ্লবের অর্থাৎ 1789 ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, দেশপ্রেম, ধর্মনিরপেক্ষতা। এগুলি কিন্তু জুলাই বিপ্লবের পরে অন্তত দেশের মধ্যে তার প্রতিফলন ঘটেছিল এবং এগুলি প্রতিষ্ঠিত হওয়ার পথ প্রশস্ত হয়েছিল। পঞ্চমত কি না, জুলাই বিপ্লবের পরে শিক্ষাক্ষেত্রেও কিন্তু ফ্রান্সে সংস্কার সাধিত হয়েছিল। ফ্রাঙ্কাইস গিজো নতুন শিক্ষার আইন পাশ করেছিলেন, যেখানে ফরাসি বিপ্লবের ভাবাদর্শে উদ্বুদ্ধ একটি সুস্থ জাতি এবং সুন্দর রাষ্ট্র গঠনের জন্য যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হওয়া উচিত সে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের একটা চেষ্টা দেখা গিয়েছে। ষষ্ঠত, ভিয়েনা কংগ্রেসের মধ্যে দিয়ে যে ন্যায্য অধিকার নীতি বা মেটারনিক ব্যবস্থার যে প্রভাব ফ্রান্সে পড়েছিল সেটা অগ্রাহ্য করার একটা বিষয় কিন্তু ফরাসি জনগণের মধ্যে দেখা দিয়েছিল। ঐতিহাসিক লিপসন এই জুলাই বিপ্লবের এই দিকটাকে সবচেয়ে গুরুত্ব আরোপ করেছেন। ঐতিহাসিক লিপসন তিনি বলেছেন যে জুলাই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে ফ্রান্সের জনগণ ভিয়েনা কংগ্রেস এবং মেটারনিক প্রতিষ্ঠিত নীতিকে অগ্রাহ্য করার সাহস দেখিয়েছিলেন। পরবর্তী ফল কি, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে যিনি রাজা হয়েছিলেন তিনি এখন থেকে ফ্রান্সের রাজা হিসাবে পরিচিত না হয়ে ফরাসি জাতির রাজা হিসাবে পরিচিতি লাভ করেছিলেন এবং তিনি রাজা হয়েও বিপ্লবী ভাবাদর্শ, প্রজাতান্ত্রিক ভাবাদর্শ প্রচার করেছিলেন, যেটা কিনা বুর্ব রাজাদের থেকে কোনোভাবেই আশা করা যেত না। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তন ঘটেছিল। এই জুলাই বিপ্লবের পরেই লুই ফিলিপের নেতৃত্বে ফ্রান্সের শিল্প বিপ্লব শুরু হয়েছিল। জুলাই বিপ্লবের মধ্য দিয়েই ফ্রান্সে ধনী বুর্জুয়া শ্রেণীর রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। আর একটা কি,
না জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে সাহিত্য সংস্কৃতির জগতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল। ভিক্টর হুগো, লামার্টিন, আলফ্রেড ডি ভিগনে, আলফ্রেড ডি মাসেট, বালাজাক প্রমুখরা সাহিত্য জগতে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখিয়েছিলেন। চিত্রশিল্পে গ্যারি ক্যাল্ট, ডেলাক্রোয়া প্রমুখরা বিশেষ ভূমিকা নিয়েছিলেন। আলোচনাটাকে এবার একটু সুসংহত করে শেষ করব। তাহলে 1830-এর জুলাই বিপ্লব ফ্রান্সের ক্ষেত্রে বেশ কিছু আধুনিক পরিবর্তন সাধন করেছিল। বুর্বো বংশের পতন ঘটে অর্লিয়ান্স বংশের সূত্রপাত হয়েছিল। অর্লিয়ান্স বংশীয় রাজারা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এবং বুর্বো রাজারা যেটা কখনোই করেননি, বিপ্লবের ভাবাদর্শ এবং প্রজাতন্ত্রের প্রতি সম্মান, সেটা অর্লিয়ান্স বংশীয় এই লুই ফিলিপ, যিনি জুলাই বিপ্লবের পরে ক্ষমতায় এসেছিলেন, তিনি সেটা করেছিলেন। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, ভোটাধিকার সম্প্রসারিত হয়েছিল, অনেক বেশি পরিমাণে নাগরিকদের অধিকার বা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্রান্সে আইনসভার বা জাতীয় প্রতিনিধি সভার ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। বুর্জুয়া শ্রেণীর রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা ফরাসি বিপ্লবের আমল থেকেই তাদের আকাঙ্ক্ষা ছিল। সর্বোপরি রাজা ক্ষমতা দখল করলেও রাজার ক্ষমতা সংকুচিত হয়েছিল। ভিয়েনা কংগ্রেসের নেতারা এবং মেটারনিক ফ্রান্সের উপরে যে প্রভাব বজায় রেখেছিল সেটা নষ্ট হয়েছিল। শিক্ষার ক্ষেত্রে বিপ্লবী ভাবাদর্শকে স্বীকৃতি দিয়ে নতুন আইন প্রবর্তিত হয়েছিল এবং ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ফরাসি জনগণের যে আকাঙ্ক্ষা স্বাধীনতা, সাম্য, মৈত্রী, সেটা কিন্তু জুলাই রাজতন্ত্রের পরবর্তীকালে বিকাশের পথ প্রশস্ত হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফল হল এই সময় থেকেই ফ্রান্সের শিল্প বিপ্লব শুরু হয়েছিল এবং ফ্রান্সের শিল্পোন্নতি তাদের অর্থনৈতিক উন্নতিতে সহায়তা করেছিল। আর একটা জিনিস বলা যায়, জুলাই বিপ্লবের পরে ফ্রান্সে সাহিত্য সংস্কৃতির প্রভূত উন্নতি সাধিত হয়েছিল। এটা হচ্ছে জুলাই বিপ্লবের অভ্যন্তরীণ প্রভাব বা জুলাই বিপ্লব ফ্রান্সে কি প্রভাব ফেলেছে। আমরা অন্য আর একটা ক্লাসে আলোচনা করব জুলাই বিপ্লব ইউরোপে কি প্রভাব ফেলেছিল।